আসসালামু আলাইকুম। আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। ক্যারিবীয় সাগরে বিশাল যুদ্ধ জাহাজ বহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে কেন্দ্র করে গঠিত এই নৌবহর ইতোমধ্যেই ওই অঞ্চলে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। যদিও যুক্তরাষ্ট্র এই মোতায়েনকে মাদক বিরোধী অভিযান বলে উপস্থাপন করছে, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এর পেছনের মূল লক্ষ্য হচ্ছে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা। এর ফলে অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই স্ট্রাইক গ্রুপ ক্যারিবীয় অঞ্চলের দিকে পাঠানো হয়। ওই সময় থেকে যুক্তরাষ্ট্র কথিত মাদকবাহী নৌযানের উপর অন্তত 19টি হামলা চালিয়েছে, যাতে 76 জনের মৃত্যু হয়েছে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, মাদক বিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্র তার বামপন্থী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে এবং দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে। মাদুরো বলেন, আমাদের উপকূলের কাছে যুদ্ধজাহাজ পাঠিয়ে যুক্তরাষ্ট্র আঞ্চলিক শান্তি বিঘ্নিত করছে। এটি সরাসরি উস্কানি। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকারের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যাচ্ছে। ট্রাম্প সম্প্রতি পেত্রোকে দুষ্কৃতকারী ও খারাপ লোক বলে আখ্যায়িত করেন। এর জবাবে পেত্রো তার দেশের নিরাপত্তা বাহিনীকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সব ধরনের তথ্য বিনিময় বন্ধ করতে নির্দেশ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেত্রো লিখেছেন, মাদকের বিরুদ্ধে লড়াইয়ের নামে কোনো দেশই মানবাধিকারের লঙ্ঘন করতে পারে না। আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত মানুষের জীবন ও মর্যাদা। এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, 11ই নভেম্বর স্ট্রাইক গ্রুপটি সাউদার্ন কমান্ডের দায়িত্বাধীন এলাকায় প্রবেশ করেছে। এই কমান্ড লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের নিরাপত্তা তদারকি করে। নৌবহরটিতে রয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, সহায়ক জাহাজ এবং ডজন খানেক যুদ্ধ বিমান। প্রায় 4000 নৌসেনা এতে অংশ নিচ্ছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, এই মোতায়েনের ফলে অবৈধ কর্মকাণ্ড শনাক্ত ও প্রতিরোধের সক্ষমতা বাড়বে এবং মাদক পাচার ও আঞ্চলিক অপরাধী নেটওয়ার্ক দমন করা সম্ভব হবে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, তিনি ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করতে চান না এবং যুদ্ধও চান না, তবে মাদক বিরোধী অভিযানে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি দাবি করেন, আমরা যে প্রতিটি নৌযান ধ্বংস করেছি তাতে অন্তত 25,000 মানুষের মৃত্যু ঠেকানো গেছে। ভেনেজুয়েলায় স্থল হামলায় পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমি এখনই বলবো না আমি কি করতে যাচ্ছি বা যাচ্ছি না, সময় হলে সবাই জানতে পারবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কেবল মাদক বিরোধী অভিযান নয়, বরং এটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে চীন ও রাশিয়ার প্রভাব লাতিন আমেরিকায় ক্রমে বাড়ছে, আর যুক্তরাষ্ট্র সেই প্রভাব ঠেকাতে সামরিক উপস্থিতি জোরদার করছে। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক রবার্ট ড্যানিয়েলসন বলেন, এটি নিছক মাদক বিরোধী অভিযান নয়, যুক্তরাষ্ট্র এখন তার হারানো প্রভাব পুনর্গঠনের পথে এগোচ্ছে। ক্যারিবীয় সাগরে এত বড় আকারে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন সর্বশেষ দেখা গিয়েছিল 2003 সালে ইরাক যুদ্ধের আগে। বিশ্লেষকদের মতে এবারকার এই মোতায়েন আরো বৃহৎ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এর ফলে ভেনেজুয়েলা ও কলম্বিয়াকে ঘিরে নতুন ভূরাজনৈতিক উত্তেজনার জন্ম নিয়েছে, যা পুরো লাতিন আমেরিকায় স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পরেও থামেনি ইসরায়েলের আগ্রাসন। 10ই অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে 1 মাসের ব্যবধানে গাজার 1,500-এরও বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্যাটেলাইট থেকে পাওয়া একাধিক ছবির বিশ্লেষণ শেষে তাদের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। এই চিত্র গাজার বর্তমান ভয়াবহ বাস্তবতারই প্রতিফলন। বিবিসির বিশ্লেষণে দেখা যায়, গাজার বিভিন্ন এলাকায় যুদ্ধবিরতির সময় যেসব ভবন এখনো অক্ষত ছিল, সেগুলোর বড় অংশই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিস, রাফা ও আল কাবিরা অঞ্চলে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। অনেক এলাকায় কেবল ভবন নয়, পুরো ব্লক জুড়ে ধ্বংসস্তূপ পড়ে আছে। ইসরায়েলি বাহিনী বলছে, তারা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেনি।
বরং সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত ভবন ও অবকাঠামো ধ্বংস করেছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো একে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে। গাজায় 10 অক্টোবর যুদ্ধবিরতি শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তৈরি এক শান্তি চুক্তির পর। এতে হামাস ও ইসরায়েল উভয় পক্ষই সম্মতি জানিয়েছিল। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যুদ্ধবিরতির পর কোনো ধরনের বোমাবর্ষণ, গোলাগুলি বা সামরিক অভিযান চালানো যাবে না। কিন্তু বিবিসির হাতে থাকা স্যাটেলাইট চিত্র অনুযায়ী এই শর্ত কার্যকর হওয়ার পরেও গাজার বহু এলাকায় আইডিএফ নতুন করে অভিযান চালিয়েছে এবং অসংখ্য ভবন ধ্বংস করেছে। যুদ্ধবিরতির সময় ইসরায়েল গাজাকে 3টি অংশে ভাগ করে। একটি হলুদ সীমারেখা টানে, যাকে ইয়েলো লাইন বলা হয়। সীমারেখার ভেতর অংশকে বলা হয়েছিল নিরাপদ অঞ্চল, কিন্তু স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ধ্বংস হওয়া ভবনগুলোর বেশিরভাগই এই ইয়েলো লাইনের অপর পাশে, অর্থাৎ নিরাপদ ঘোষিত অঞ্চলের মধ্যেই অবস্থিত। এতে স্পষ্ট হয় যে যুদ্ধবিরতির পরেও ইসরায়েল অব্যাহতভাবে বেসামরিক এলাকাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। গাজার খান ইউনিস শহরের আল কাবিরা এলাকার বাসিন্দা লানা খলিল বলেন, তিনি বাড়িটি টানা 2 বছরের যুদ্ধেও অক্ষত ছিল, কিন্তু যুদ্ধবিরতির পরের 1 মাসেই সেই বাড়ি ধ্বংস হয়ে গেছে। এখন তিনি ও তার পরিবার তাঁবুতে বসবাস করছেন। তার ভাষায়, ইসরায়েল আমাদের কিছুই রেখে যায়নি, তারা শুধু ভবন নয়, আমাদের জীবনের আশাটাও মুছে দিয়েছে। একই রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাফা শহরের আল বায়ুক এলাকার বাসিন্দারাও। সেখানে যুদ্ধবিরতির পর বেশ কয়েকটি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। আইডিএফ এর এক মুখপাত্র বিবিসিকে বলেন, আমরা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছি না। চুক্তিতে বলা আছে গাজায় সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত ভবন ও সুড়ঙ্গ ধ্বংস করা হবে। আমরা সেই দায়িত্বই পালন করছি। এর আগে গত 18 অক্টোবর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছিলেন, গাজাকে অসামরিকীকরণ এবং সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা ইসরায়েলের নিরাপত্তা কৌশলের অংশ। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের দাবি বাস্তবতার সঙ্গে মেলে না। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষণ সংস্থা রুসির সহযোগী গবেষক ডক্টর এইচ.এ. হেলিয়ারের মতে, ইসরায়েল স্পষ্টভাবে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে। চুক্তিতে বলা হয়েছিল, নতুন বেসামরিক সরকার গঠন না হওয়া পর্যন্ত কোনো অবকাঠামো ধ্বংস করা যাবে না। কিন্তু গাজায় এখনো কোনো সরকার প্রতিষ্ঠিত হয়নি, ফলে এই ধ্বংসযজ্ঞ সরাসরি চুক্তির লঙ্ঘন। ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্ক বিশ্লেষক হিউ লোভেট মনে করেন, ইসরায়েল যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গাজায় আরও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তার মতে, যত বেশি ধ্বংস চালানো হবে, যুদ্ধবিরতি তত বেশি ঝুঁকিতে পড়বে। এটি এক নতুন সংঘাতের সূচনা ঘটাতে পারে। গত 2 বছরের টানা যুদ্ধের পর গাজার প্রায় 75% ভবন কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার যুদ্ধের আগুন থেকে বাঁচতে নিজেদের ঘর মেরামত করছিল, কিন্তু যুদ্ধবিরতির পরেও তারা নতুন করে গৃহহীন হয়ে পড়েছে। জাতিসংঘের হিসাবে বর্তমানে গাজার প্রায় 18 লাখ মানুষ মানবিক সংকটে ভুগছেন। খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের তীব্র অভাব দেখা দিয়েছে। ইসরায়েলের দাবি অনুযায়ী তারা সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে কাজ করছে, কিন্তু বাস্তবে গাজায় বোমাবর্ষণ ও ধ্বংসের মূল শিকার হচ্ছে সাধারণ মানুষ। আন্তর্জাতিক সম্প্রদায় এখন উদ্বিগ্ন। এই পরিস্থিতি চলতে থাকলে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে ভেঙে পড়বে এবং আবারও গাজা ভয়াবহ রক্তপাতের দিকে এগিয়ে যাবে। গাজার মানুষ এখন যুদ্ধবিরতি নয়, টিকে থাকার সংগ্রামে লিপ্ত। এক সময়ের জনবহুল এই উপত্যকা আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপের নগরে, যেখানে ভাঙা ঘরের নিচে চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন আর আকাশে ঝুলছে অনিশ্চিত ভবিষ্যতের কালো ছায়া। ভারতের গুজরাটে এক নারীর গয়নার দোকান লুটের চেষ্টা এক অভিনব ঘটনার জন্ম দিয়েছে। আহমেদাবাদের রনিপ এলাকায় 3রা নভেম্বর দুপুর 12:30টার দিকে এই ঘটনা ঘটে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফুটেজে দেখা যায়, মুখে ওড়না জড়িয়ে একজন নারী ক্রেতা সাজে দোকানে প্রবেশ করেন। কিছুক্ষণের পর হঠাৎ তিনি দোকানদারের চোখে মরিচের গুঁড়া ছুঁড়ে মারার চেষ্টা করেন, যাতে সাময়িকভাবে অন্ধ করে লুট করতে পারেন। কিন্তু মরিচের গুঁড়া দোকানদারের চোখে না লেগে বাতাসে উড়ে যাওয়ায় তার উদ্দেশ্য ব্যর্থ হয়। মুহূর্তেই দোকানদার তার প্রতিক্রিয়া জানিয়ে একের পর এক চড় মারে। মাত্র 25 সেকেন্ডে নারীটি প্রায় 20টি চড় খায়। এরপরেও দোকানদার কাউন্টারের উপরে উঠে নিজ হাতে তাকে বের করেন।
ভিডিওটি এখন ভারত জুড়েই ভাইরাল। অনেকেই দোকানদারের দ্রুত ও সাহসী প্রতিক্রিয়াকে প্রশংসা করেছেন। পুলিশ জানিয়েছে, দোকানদার এখন পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেননি। রনিপ থানার পরিদর্শক কেতন ব্যাস বলেন, ভিডিওর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, যদিও অভিযোগ দেওয়া হয়নি। আহমেদাবাদ পুলিশ এক্স সাবেক টুইটার প্ল্যাটফর্মে জানায়, অভিযোগকারী ব্যক্তির সঙ্গে দুবার যোগাযোগ করা হয়েছে, কিন্তু তিনি অভিযোগ করতে রাজি হননি। তবুও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত ও তদন্ত চালানো হচ্ছে। আজকের বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।